নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল গল্পকথকৃতিতে। একটু উষ্ণতার জন্য উপন্যাসের আজকে শুরু করছি 7ম পর্ব। এই উপন্যাসের প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আছে, তাছাড়াও আমি কমেন্টে পিন পোস্ট করে দিয়েছি। সেই লিঙ্কে গেলে আপনারা এই উপন্যাসের সব পর্ব প্রথম থেকে পরপর শুনতে পারবেন। শুরু করছি আজকের পর্ব। বিকেলবেলা হেঁটে ফিরে এসে ছুটিকে চিঠি লিখতে বসলাম। ছুটি, আজ বিকেলে একা একা হাঁটতে গেছিলাম জঙ্গলের পথে। জঙ্গলের পথে একা একা হাঁটার মতো এমন আনন্দ আর কিচ্ছু নেই। সঙ্গে অন্য লোক থাকলে তার সঙ্গে কথা বলতে হয়, মনোযোগ নষ্ট হয়। মন ভরে চোখ ভরে আমার প্রেমিকা, আমার জন্মসূত্রে প্রাপ্ত প্রেমিকাকে দেখা যায় না, তাকে প্রেম নিবেদন করা যায় না। প্রকৃতি আমার একমাত্র প্রেমিকা, যে আমাকে শুধু আনন্দই দিয়েছে, দুঃখ দেয়নি কোনো রকম। তাই তো মাঝে মাঝে প্রকৃতির ছায়ায় এসে নিজের মনের যত রক্তাক্ত ক্ষত আছে সেগুলোকে সারিয়ে তুলি। পথটা চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু নিচু। বিকেলের ম্লান সোনার রোদ এসে তার সোনার আঙুল ছুঁয়েছে বনের নরম কোমল সবুজ গায়ে। যেখানে যেখানে জঙ্গল ফাঁকা, সেখানে চোখ পৌঁছয় দূরের পাহাড়ে। উপত্যকা পেরিয়ে সবুজ ঢাল গড়িয়ে গিয়ে আবার উঁচু হয়ে পাহাড়ে মিশে গেছে। এখানে ওখানে পায়ে চলা শুকনো লাল মাটির পথ বুড়ো মানুষের উধাও ভাবনার মতো নিরুদ্দেশ হয়ে গেছে জঙ্গলের গভীরে। ইচ্ছে করে এই সমস্ত পথই যদি আমার জানা থাকতো, তাহলে কি ভালোই না হতো। তাহলে সমস্ত গন্তব্যেই যাওয়া যেত নির্ভুল ঠিকানা চিনে। কিন্তু জীবনের সুঁড়ি পথগুলোর মতোই জঙ্গলের সুঁড়ি পথগুলো সব চেনা যায় না, জানা হয়ে ওঠে না। চোখে পড়ে কোনো ওঁড়াও যুবতী লাল শাড়ি পরে মাথায় ঝাঁকা নিয়ে এসে পৌঁছেছে সুঁড়ি পথ বেয়ে বড় রাস্তায়। কোথাও বা দেখা যায় কোনো বিবশ বৃদ্ধ সমস্ত নতুনত্বকে দ্বিখণ্ডিত করবে বলে কোনো কঠিন সংস্কারের কালো কুৎসিত কুঠার হাতে অন্য কোনো সুঁড়ি পথে মিলিয়ে যাচ্ছে বড় রাস্তা ছেড়ে। কত কি ভাবনা ভিড় করে আসে মাথায়, কত কি ভাবনা দানা বাঁধে, গুঁড়িয়ে যায়, আবার দানা বেঁধে ওঠে। কত সুখস্মৃতি মনে পড়ে যায়, কত অতীতের আরক্ত কথা ভাবনায় অজানা ভবিষ্যৎ কোনো হলুদ পাখির মতো ডুবন্ত সূর্যকে ধাওয়া করে হারিয়ে যায় জঙ্গলের শরীরে, তাকে ভালো করে দেখার আগে, বোঝার আগেই। হাঁটতে হাঁটতে পথটা যেখানে একটা টিলার উপর উঠে এসেছে, সেখানে উঠে আসতে সমস্ত কান, সমস্ত ইন্দ্রিয় দুঃখে ভরে গেল চতুর্দিকের তিতিরের কান্নায়। অনেকদিন আগে রমাপদ চৌধুরীর একটা গল্প পড়েছিলাম, নাম তিতির কান্নার মাঠ। তুমি কি গল্পটা পড়েছ? না পড়লে গল্পটা পড়ে নিও। রমাপদ বাবুর কোনো না কোনো গল্প সংগ্রহের বইয়ে এই গল্প নিশ্চয়ই স্থান পেয়েছে। যখনই কোনো তিতির কান্নার মাঠে একা একা এমনি কোনো নির্জন ম্লান বিকেলে এসে দাঁড়াই, অমনি আমার ওই গল্পটার কথা মনে পড়ে যায়। আমাদের প্রত্যেকের বুকের ভিতরেই একটা তিতির কান্নার মাঠ আছে। সেখানে শুধুই বোবা প্রতিকারহীন প্রাত্যহিক কান্না, যে মাঠে দাঁড়িয়ে কেবলই ঝড়ের প্রদীপের মতো উজ্জ্বল অথচ অনিশ্চিত জীবনকে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে ইচ্ছে করে। কিন্তু তিতির কান্নার মাঠ পেরিয়ে যেই টিলা ছাড়িয়ে নেমেছি, দেখি সামনেই ডান দিকে একটা সবুজ মাঠ। কি সব ফসল লেগেছে তাতে অসময়। রোদের সোনা বনের সবুজ মিশে এক দারুণ ছবি সৃষ্টি হয়েছে। এই মাঠ দেখেই আবার বাঁচতে ইচ্ছে করে প্রদীপটাকে 2 হাতে আড়াল করেই আমাদের চলা উচিত, আমাদের বাঁচা উচিত। বনের মধ্যে এলেই আমার নতুন করে মনে হয় এখানেও দুঃখ আছে, আনন্দ আছে, মৃত্যু আছে, জীবন আছে, আশা আছে, নিরাশাও আছে। প্রকৃতির মতো করে আর কোনো প্রেমিকা
আমাদের শেখাতে পারে না, এমনকি ছুটিও না, যে জীবনের পরম ও চরম মানে ও গন্তব্য হচ্ছে একটু উষ্ণতা। সমস্ত শীতার্ত মুহূর্ত সত্ত্বেও নীচতা, হীনতা, স্বার্থপরতা, ঈর্ষা সব সত্ত্বেও আমাদের প্রত্যেকেরই বেঁচে থাকা উচিত। বেঁচে থাকা উচিত এই জন্যই যে প্রত্যেক তিতির কান্নার মাঠের পরেই একটা সবুজ সোনার ঢাল থাকে। মনে পড়ে যায়, জীবনে আনন্দ কখনো দীর্ঘস্থায়ী হয় না, সুখও হয় না। এই দুঃখ, এই একাকিত্ব, এই মনে মনে আত্মহননের অনুক্ষণ চিন্তা পেরিয়ে এলে কখনো হঠাৎ আনন্দের উষ্ণ হাতে হাত রাখা যায়, কিন্তু শুধু কিছুক্ষণের জন্যই। তবু এত দুঃখ, এত গ্লানি, এত অনিশ্চয়তার মাঝে আনন্দই, একমাত্র আনন্দই নীরবে বিরাজ করে। সমস্ত কিছু ছাপিয়ে একমাত্র এক অমোঘ অনাবিল আনন্দই বাঁশি বাজায়। হঠাৎ একটা অচেনা পাখি ডাক দিতে দিতে সেই ডাক আমার সমস্ত মনের কেন্দ্রবিন্দুকে চমকিয়ে দিয়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। হারিয়ে যাবার আগে এ গাছে একবার, ও গাছে একবার বসে বসে তার ছোট্ট ঠোঁটে একরাশ আনন্দের আভাস বাতাসে বাতাসে ছড়িয়ে দিয়ে গেল। আমার খুব ইচ্ছে করতে লাগলো, তুমি যদি এখন আমার পাশে থাকতে। তোমার ছিপছিপে তন্নি সুগন্ধি শরীর, তোমার কেয়া ফুলের গন্ধ ভরা মন, তোমার ভেজা ভেজা মিষ্টি নরম ঠোঁট, তোমার ফিঙে মতো কালো উজ্জ্বল চোখ দুটো নিয়ে তুমি যদি আমার পাশে এই মুহূর্তে থাকতে, যদি থাকতে, তাহলে বিশ্বাস করো কোনো কথা বলতাম না তোমার সঙ্গে, তোমাকে বুকে জড়িয়ে ধরতাম না, শুধু তোমার পাশে পাশে নিঃশব্দে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে তোমার দিকে চাইতাম আর ভালো লাগায় মরে যেতাম। আমি তখন নিশ্চয় করে জানতাম যে আমি মিসেস কার্নি নই, প্যাট গ্লাস্কিন নই, আমি মিস্টার বয়েলস নই, এমনকি পরশ পাথর খুঁজে বেড়ানো অশান্ত অবুঝ কৈশোরের যন্ত্রণার লাবুও নই। অন্তরে বুঝতে পেতাম যে আমি একা নই, আমার সমস্ত অস্তিত্ব সার্থক তোমার অস্তিত্বে। তুমি যদি পাশে থাকতে, তবে তোমাকে কোনো স্থূলভাবে পেতে চাইতাম না, মনে মনে পাওয়া ছাড়া। তোমার শারীরিক অস্তিত্ব আমার মানসিক সত্তাকে এক দারুণ সুগন্ধি জৈবিক বনজ গন্ধ ভরা পাওয়াতে ভরিয়ে দিত। বনের মতো বনজ ও শারীরিক স্থূলতা আর কিছুতেই নেই, আবার বনের মতো মনোজ ও মানসিক সূক্ষ্মতাও আর কিছু নেই। যারা বনকে দুচোখ ভরে দেখেছে, দেখতে চেয়েছে, যারা হৃদয় ভরে বনকে পেয়েছে, তারাই এই কথা স্বীকার করবে। ছুটি, ও আমার জন্মজন্মের ভালোবাসার ছুটি, তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ, কিন্তু আমারও তোমাকে অনেক কিছু শেখাবার আছে। আমি আইনজ্ঞ বলে তোমাকে জুরিসপ্রুডেন্স বা কনস্টিটিউশনাল আইন শেখাবার মতো মূর্খ নই, কারণ আমার চেয়ে বড় আইনজ্ঞ, বড় ব্যারিস্টার লক্ষ লক্ষ আছে। পৃথিবীর সবচাইতে বড় ব্যারিস্টারের রাজত্ব হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বড় বড় খিলানওয়ালা থমথমে বাড়িগুলোর মধ্যেই সীমাবদ্ধ। সেই রাজত্বে কোনো গর্ব নেই, সে রাজত্ব লাবুর রাজত্বের চেয়েও দরিদ্র। আমি সেই রাজত্বের রাজা নই, রাজা হতে চাইনি। আমি আমার বনের রাজা, আমার মনের রাজা। এই রাজত্ব কোনো গম্বুজে খিলানে, কোনো তকমাধারী আরদালির সেলামে সীমিত নয়। এই রাজত্ব দিগন্ত অবধি ছড়ানো আছে। কত ফুল, কত পাখি, কত প্রজাপতি, কত কাঁচপোকা, কত পাহাড়, নদী, লতা, কত গাছ। এই রাজত্বের সীমানা অসীম। আমার প্রজা হবে ছুটি, আমার ছাত্রী হবে। তোমার হাত ধরে বনে বনে ঘুরে তোমাকে কত কি শেখাবো আমি, কত পাখির নাম, কত ঘাস ফুলের নাম, কত কাঁচ পোকার নাম। আমি তোমার মতো নোট বই মুখস্থ করে তুমি যেমন ছাত্রদের পড়াতে তেমন করে পড়াবো না। আমি তোমাকে বনের গালচে পা ফেলে ফেলে পাখির গানের সঙ্গে সুর মিলিয়ে
সূর্য ওঠা এবং সূর্য ডোবার ঘড়ির দিকে চোখ রেখে পড়াবো। আমার ছাত্রী হলে তুমি জানবে, একদিন নিশ্চয়ই জানবে যে বইয়ের মধ্যে কোনোদিনও কোনো কিছুই লেখা থাকে না, লেখা যায় না। শাশ্বত, যা চিরস্থায়ী, যা তীব্র অনুভূতিতে মেশা, জারজ জীবন যন্ত্রণায় সত্য, সেই সব চিরকালীন জানা শুধু আছে বনের মধ্যে, তোমার আমার মনের মধ্যে। তোমার সুন্দর লতানো নারী শরীর, আমার স্বয়ম্বর ঋজু পুরুষ শরীর, তোমার শারীরিক আরতি, আমার শারীরিক আরতি, তোমার মনের দুঃখ এবং আনন্দ মেশা গোঙানি, আমার মনের মন্টাজ, এই সমস্তই আমাদের প্রকৃতিই দিয়েছে। প্রকৃতির চেয়ে বড় এনসাইক্লোপিডিয়া কখনো কোনো দেশে হবে না। এর মধ্যেই সব প্রশ্ন, জীবনের সব উত্তর, এর মধ্যেই জ্বালা, এর মধ্যেই নিবৃত্তি, এর মধ্যেই উদ্দাম অশান্তি, আবার এর মধ্যেই সমাধি। কি ছুটি, তুমি আমার পড়ুয়া হবে? দেখো, কি বলবো বলে কাগজ কলম নিয়ে বসেছিলাম, আর কি বলতে বসেছি। তোমাকে আজ চিঠি লেখার প্রধান কারণ ছিল তোমাকে জানানো যে রমা এসেছিল আমার কাছে সবান্ধবে। তোমাকে একটা কথা বলার দরকার যে রমার এবারের ব্যবহার আমাকে অবাক করেছে। ও আমার কাছে এসেছিল সাদা পতাকা উড়িয়ে, সন্ধির প্রস্তাব নিয়ে। আমি ঠিক বুঝতে পারছি না আমার কি করা উচিত। তুমি তোমার চিঠিতে তোমার স্বপ্নের কথা লিখেছিলে। আমার ওই চিঠি পড়ে খুব অবাক লেগেছে। তাহলে বোধহয় এখনও টেলিপ্যাথি বলে কিছু আছে। তোমাকে মিথ্যা বলবো না, কারণ আমি বিশ্বাস করি না যে মিথ্যাকে বা ভানকে আশ্রয় করে জীবনে কিছু পাওয়া যায়। পাওয়া যে যায় না তা নয়, কিন্তু তা নিতান্তই মেকি, স্বল্পস্থায়ী, তাতে আনন্দ নেই। যে কোনো গভীর আনন্দই গভীর দুঃখ থেকে জন্মায়। গভীরতা না থাকলে দুঃখ বা সুখ কোনো দিনই তেমন করে নিজেকে আচ্ছন্ন করে না বলেই মনে হয়। আসলে সে আচ্ছন্নতার মধ্যে যদি না বাঁচলাম, জীবনকে সুখে বা দুঃখে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ধরেই যদি না বাঁচলাম, তবে জীবন তো একটা 6.5 আনার নিলামি অভিজ্ঞতায় দাঁড়ায়। জীবন তো তা নয়, আমার তোমার কারোর জীবনই তা নয়। রমা আমাকে বলল আমি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি, নাকি ভালোবাসতে পারিনি। এই কথাটা আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। সত্যি কি তাই? তাই যদি হয় তাহলে তো কারোর কাছেই আমার কিছু পাবার নেই। রমা তোমার সম্বন্ধে কতগুলো কথা বলেছে। সেই কথাগুলো খারাপ নয়। তোমার চারিত্রিক গভীরতা সম্বন্ধে ওর যা অনুমান তাই বলেছে। আজকালকার অল্প বয়সী মেয়েদের সম্বন্ধে ও জেনারেলাইজ করেই বলেছে। সে কথা কি তোমাকে নাই বা বললাম। রমা ঠিক না তুমি ঠিক, একদিন তা হয়তো জানা যাবে। এও হয়তো জানা যাবে যে তোমাদের দুজনেই ঠিক, কেবল আমিই বেঠিক। তুমি যে কথা স্বপ্নে শুনেছ সে কথা অবচেতনে আমি তোমাকে যে বলিনি তা নয়। রমাকে দেখে আমার কষ্ট হয়েছিল। বারবার মনে হচ্ছিল, তবে কি আমিই ভুল করলাম? আমার প্রতি ওর উদাসীনতা, ওর খারাপ ব্যবহার, ওর শীতলতা সবই কি ওর উষ্ণ ভালোবাসারই এক অভিমানী প্রকাশ? তাও কি সম্ভব? আমি কি ওর সঙ্গে খারাপ ব্যবহার করলাম? আবার ভাবলাম, অসম্ভবই বা কি? সব মানুষ তো একরকম নয়, নয় তাদের অভিব্যক্তির প্রকাশ, তাদের মনের স্বরূপ। ভাবলাম, রমা যেভাবে আজ নিজেকে প্রতিভাত করেছে তা যদি সত্যি হয়, তাহলে রমার প্রতি আমি কি অবিচার করব না, অন্যায় করব না? তার প্রতি অন্যায় করে তার সত্যিকারের ভালোবাসা পদদলিত করে আমি যদি তোমাকে নিয়ে সুখী হতে যাই, তাহলে কি আমি সত্যি সুখী হব? অন্যকে দুঃখ দিয়ে কি কখনো সুখী হওয়া যায়? সত্যিকারের সুখী হওয়া যায়? আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে যে অন্য কাউকে দুঃখী না করে এই পৃথিবীতে কেউ কখনো সুখী হয়নি। সুখী হতে হলে জীবনে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকা যায়।
তুমি বলবে যে সুখ কেউই কাউকে হাত বাড়িয়ে দেয় না। আজকের দিনে দাঁতে দাঁত চেপে শক্ত হাতে নিজের সুখ নিজেকেই কেড়ে নিতে হয় অন্যের অনিচ্ছুক হাত থেকে। যে তা না করে সে মরে। আমি জানি আমার এই চিঠি পড়ে তুমি কি ভাববে, কি করবে, কিন্তু বিশ্বাস করো, তুমি অন্য কেউ হলে এই কথা অকপটে আমি লিখতে পারতাম না। সে আমাকে ভুল বুঝতো, ভাবতো লোকটা কী রকম, লোকটার কোনো মতিস্থির নেই, কোনো চারিত্রিক দৃঢ়তা নেই, লোকটা নিজের সিদ্ধান্তের পাশে নিজে পিস্তল হাতে দাঁড়াতে পারে না সেই সিদ্ধান্তকে বাঁচাবার জন্য। কিন্তু আমি জানি তুমি ভাববে না, কারণ তোমার বয়স অল্প হলেও তোমার মনের গভীরতা তোমার দুগুণ বয়সী মেয়েদেরও নেই। তুমি আমার যথার্থ বন্ধু। তোমার মন এবং আমার মনের সমতা আছে বলেই তোমাকে আমার এই বহুরূপী মনের সব কথা বলা যায়, সব রং দেখানো যায়। কারণ আমি বুঝেছি যে তুমি এই অনেক রঙের আপাত বিরোধিতার মধ্যেও আমার আসল মনকে চিনতে পেরেছ, চিনতে চেয়েছ। আমার মনে বরং এই ভয় হয়েছে যে তোমাকে সত্যি কথা না বললে, আমার মনে কি হচ্ছে তা না জানালে তোমার প্রতি আমি মিথ্যাচারী হব। সেই অপরাধ তুমি নিশ্চয়ই ক্ষমা করবে না। আমি এও জানি যে তুমি আমাকে ভালোবেসে তোমার অল্প বয়সী জীবনে কতখানি ঝুঁকি নিয়েছ, কতখানি স্বার্থ ত্যাগ করেছ। এই পরশ্রী কাতর পরনিন্দায় মুখর সমাজে তুমি নিজেকে কতখানি ক্ষতিগ্রস্ত করেছ, এবং যা করেছ সব আমারই জন্য। সমাজে তোমার কোনো স্বীকৃতি নেই, হবে না যদি রমা আমাকে ডিভোর্স না দেয়। তা জেনেও শুধু আমার জন্যই তুমি তোমার সব দাবি ত্যাগ করেছ। এই যে আমার কত বড় প্রাপ্তি, কত বড় গর্ব, তা তোমাকে মুখে কোনোদিনও না বললেও তুমি নিশ্চয়ই আমার চোখের ভাষায় তা অন্তরে নিরন্তর বুঝেছ। এই প্রাপ্তির মধ্যে অনেক দায়িত্বও আছে। তোমার প্রতি আমারও অনেক দায়িত্ব জন্মে গেছে। সে দায়িত্ব তুমি কখনো চাপাওনি, কিন্তু সম্পর্কের নিকটতায় সেই দায়িত্ব স্বাভাবিক কারণেই আপনা থেকেই আমার উপরে বর্তেছে। হয়তো আমি দায়িত্ব জ্ঞানহীন নই বলেও সে দায়িত্ব আপনা থেকেই এসেছে। তুমি সামান্য কটা টাকার জন্য এই প্রবাসে চাকরি করবে, এই কথা ভাবতেই আমার খারাপ লাগে। তুমি জানো যে তুমি সারা মাস কষ্ট করে যা রোজগার করো, আমি কোর্টে দিনে যদি একবার মাত্র দাঁড়াই তাহলে তার 4 গুণ রোজগার করি। তবে তুমি যদি আমার প্রিয়জন হও, তুমি যদি স্বীকার করো যে আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমাকে তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে কেন বঞ্চিত করো? আমার কি তা না করতে পেরে কষ্ট হয় না? তুমি কি আমার দিকটা কখনো ভেবে দেখোনি? ভালোবাসার মানুষের জন্য কিছু করার, করতে পারার মতো সুখ কি আর আছে? তুমি কি এই সুখ থেকে আমাকে বঞ্চিত করতে চাও? আমার ইচ্ছা তুমি এই চাকরি ছেড়ে দাও, কলকাতায় ফিরে চলো আমার সঙ্গে। তোমাকে প্রতি মাসে আমি 1000 টাকা করে দেব। তুমি আমার পার্সোনাল সেক্রেটারির কাজ করবে, আমার লেখা ফেয়ার করে দেবে, ফ্যান মেইলের উত্তর দেবে, প্রকাশকদের সঙ্গে যোগাযোগ করবে, লেখার প্রুফ দেখে দেবে। তোমার আত্মসম্মান জ্ঞান অত্যন্ত তীব্র, আর কেউ জানুক না জানুক আমি জানি। তাই তোমাকে বিনা পরিশ্রমে টাকাটা দিতে চাই না। তাতে তোমারও সম্মান থাকবে, আমারও আনন্দ হবে, স্বস্তি হবে। কি বলো ছুটি, কলকাতা যাবে তো আমার সঙ্গে? আমার চিঠি পড়ে তুমি কি ভাবছো জানি না, কিন্তু তুমি আমাকে ভুল বুঝো না। রমার এই হঠাৎ আশায় আমার মন বড় বিক্ষিপ্ত হয়ে আছে। কি বলি ভয় করছে আমি ওর প্রতি অবিচার করলাম না তো। কারোর প্রতি আমি অন্যায় করতে চাই না ছুটি। তুমিও নিশ্চয়ই চাও না যে আমি অন্যায় করি কারোর প্রতি। তাই তোমার কাছে একটু সময় চাইছি। আশা করি আমাকে এই সময় তুমি দেবে। আশা করি তুমি আমাকে ভুল বুঝবে না। যদি মনে করো আমার এই ভাবনাটাও অন্যায়, তাহলে তোমার কাছে আগেই ক্ষমা চাইছি। ইতি, তোমার সুকুদা। চিঠিটা লিখে ফেলতে পেরে অনেকটা হালকা বোধ করলাম।
রমা চলে যাবার পর থেকে এবং ছুটির চিঠি পাবার পর থেকেই এই চিঠিটা লিখব করে লেখা হয়নি। আমি নিজেকে সত্যি বুঝতে পারি না। যারা নিজেদের সম্পূর্ণভাবে বুঝতে পারে, বুঝে ফেলেছে, তাদের আমি ঈর্ষা করি। বোধহয় আমার মন অত্যন্ত নরম বলেই এত কষ্ট পাই, এত দ্বিধা, এত দ্বন্দ্বের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে ছটফট করি। লোকে বলে পুরুষ মানুষদের মন শক্ত হওয়া দরকার, কিন্তু শক্ত হওয়া দরকার তা জানার মধ্যে এবং শক্ত করার মধ্যে বিস্তর ব্যবধান আছে। আর শক্ত করতে হলেও গোড়াটা যথেষ্ট শক্ত কিনা তাও যাচাই করে নেওয়া দরকার। সংশয়ের চোরাবালির উপরে শক্ত মনের কংক্রিটের ইমারত গড়লে তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সেই বাইরের শক্তি দুর্বলতারই নামান্তর। আসলে আমি জীবনে এত অল্প সংখ্যক মানুষের ওপর নির্ভর করে বাঁচতে চেয়েছি ব্যক্তিগত জীবনে, যে সেটাই আমার কাল হয়েছে। রমাকে এবং কিছুদিন হলো ছুটিকে ছাড়া আমি আর অন্য কাউকে জানি না। অনেকজনকে জানায় আমি বিশ্বাস করিনি। জীবনটা এত ছোট, অবকাশের সময় এত কম যে বেশি লোকের মধ্যে বেশি লোকের জন্য নিজেকে বিলিয়ে দিলে কোনো সম্পর্ককেই গভীরভাবে উপভোগ বা উপলব্ধি করা যায় না বলেই সবসময় মনে হয়েছে। আমার যা মনে হয় তা যে অন্য সকলেরও মনে হতে হবে তার কোনো মানে নেই। আমি কেবল আমার নিজের অনুভূতির কথাই বলতে পারি। নিজেকেই জানতে পারলাম না, অন্যকে কেমন করে জানব। বেশ ছিলাম, মনে মনে রমাকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে, মনে মনে ছুটিকে তার নতুন সিংহাসনে বসিয়ে মহা আনন্দে ছিলাম। এমন সময় হঠাৎ রমা এসে সব গোলমাল করে দিল। আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি সম্পর্কই যেন হীরের টুকরোর মতো। কোন দিক থেকে কোন থেকে আলো পড়লে মনের সম্পর্কের কোন কোণে কোন রং কখন ঝিলমিলিয়ে ওঠে তা বোঝা শক্ত। রমাকে এতদিন একই আলোয় একই কোণ থেকে দেখে তার মনের রং সম্বন্ধে একটা মোটামুটি ধারণা করে ফেলেছিলাম, এবং সেই ধারণা যে অভ্রান্ত সে কথাও মনে মনে বিশ্বাস করতে শুরু করেছিলাম। হঠাৎ রমা নিজেকে এক অন্য কোণ থেকে প্রকাশ করে আমার পুরনো জীবনটাকে বাতিল করে দিয়ে এবং নতুন জানাটাকেও নির্দ্বিধায় মানবার সুযোগ ও সময় না দিয়ে চলে গেল। আমাকে এক নিদারুণ সমস্যার মধ্যে ফেলে গেল। একবার রমার মুখ, অন্যবার ছুটির মুখ আমার মনে বারে বারে ফিরতে থাকে। এখন রমার মুখের দিকে যখন তাকাই তখন চোখে পড়ে আদরিনী, গর্বিতা, এক আত্মবিশ্বাসী দাম্ভিক মুখ। সেই মুখ আমার অনেক অবহেলায় বুঝি আজ কঠিন হয়ে গেছে। ছুটির মুখের দিকে চাইলে দেখি অল্প বয়সের অপাববিদ্ধ সরলতায় ভরা, ভালোবাসায় জর্জর তরুণ এক খুশির মুখ। সে মুখের মালিক স্বর্ণলতার মতো আমার মনের গাছকে পরম নির্ভরতায় জড়িয়ে আছে। ও কখনো কল্পনা করতে পারেনি, ভাবতে পারেনি যে আমার মনে ওর সম্বন্ধে এখনো কোনো দ্বিধা আছে। আয়নার সামনে দাঁড়িয়ে আমার নিজেকে চাবকাতে ইচ্ছা করছিল। কি করে এই সমস্যার সমাধান করব আমি জানি না। হয়তো রমাও আমার জীবনে সত্য ছিল এবং সত্য আছে, এবং ছুটিও আমার জীবনে সত্য। কিন্তু সত্য বলে কোনো সত্যকে জানলেও একাধিক সত্যকে একই সঙ্গে গ্রহণ করার ক্ষমতা বা উপায় তো আমাদের নেই। তাই আমার একটা সিদ্ধান্তে পৌঁছতেই হবে। আমাকে জানতে হবে কোন সত্যটা দুই সত্যের মধ্যে বড় সত্য, কোন সত্যর জন্য অন্য সত্যকে বিসর্জন দেওয়া চলতে পারে। আমি জানি না কবে কি করে এই গবেষণা সফল হবে। চিঠিটা শেষ করে জানালার সামনে এসে দাঁড়িয়েছিলাম। বাইরে ফিকে আলো, ঝোপঝাড়, ঝুপড়ি ঝুপড়ি অন্ধকার, আকাশময় ঝকঝকে তারা। দূরের পথ দিয়ে কয়লা বোঝাই একটা ট্রাক চামার দিকে চলে যাচ্ছে। ফার্স্ট গিয়ারের গোঙানি শোনা যাচ্ছে। গাছপালার ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে টেইল লাইটের লাল আলো। হঠাৎ চোখে পড়ল হাতে লণ্ঠন ঝুলিয়ে কে যেন গেট খুলে বাড়ির দিকে আসছে। তাড়াতাড়ি বাইরের আলো জ্বালিয়ে দরজা খুলে দেখি মাস্টার মশাই। এই পরোপকারী আপন ভোলা লোকটি শীতে গ্রীষ্মে
যারই যখন অসুখ করে তখনই রাত বিরেতে হোমিওপ্যাথি বাক্স বগলে করে বেরিয়ে পড়েন। কোনো আবেদনেই তার না নেই। এখানের কত লোক যে তার ভরসায় থাকেন তার ইয়ত্তা নেই। মাস্টারমশাই বললেন, লাবুর খুব জ্বর, তাই একবার দেখে গেলাম। বুঝলেন মশাই, আমার কিন্তু অবস্থা ভালো বলে মনে হলো না। আমি এই দায়িত্ব একা নিতে চাই না, তাই আপনার কাছে এলাম। কত জ্বর লাবুর? অনেক জ্বর, কিন্তু শুধু তো তার জন্যই নয়, বলছে ঘাড়ে নাকি প্রচণ্ড ব্যথা। আমার তো মনে হচ্ছে হয়তোবা মেনিনজাইটিস। ও, তাহলে কি হবে? আপনি একবার চলুন, ওই প্যাট সাহেবকে বলে কর্নেল সাহেবের গাড়ি করে যাতে ওকে মান্দারের হাসপাতালে এক্ষুনি নিয়ে যাওয়া যায়, তার একটা বন্দোবস্ত করতে হবে। আমি মোটা কোটটা গায়ে চাপিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম। প্যাটকে ডাকতেই প্যাট আলো জ্বালিয়ে বাইরে এলো। আমাদের বলল, তোমরা লাবুদের বাড়ি চলে যাও, আমি এক্ষুনি কর্নেল সাহেবের বাড়ি যাচ্ছি ওর গাড়ির বন্দোবস্ত করতে। প্যাটকে ডেকে নিয়ে কি করা উচিত তাও ওকে বললাম। মাস্টারমশাইয়ের সঙ্গে যখন লাবুদের বাড়ি গিয়ে পৌঁছলাম তখন দেখি বাড়ির বাইরের মাঠে 3-4টে খরগোশ কান উঁচিয়ে শুঁটি ক্ষেতের মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে। আলো দেখে ও আমাদের গলার আওয়াজ শুনে পালালো বটে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার এসে ক্ষেত সাবার করবে বলে মনেই হলো। মাস্টারমশাই বললেন, সহায় যখন থাকে না মানুষের, তখন খরগোশের মতো প্রাণীও কতখানি ক্ষতি করতে পারে দেখো। এদের শুঁটি ক্ষেত নষ্ট করার কি কম ক্ষতি? খরগোশ, শুয়োর, সজারু, ভাল্লুক, এদের জ্বালায় ক্ষেত খামার করার কি উপায় আছে? কেন, হরিণ সম্বর আসে না? এখানের যত হরিণ সম্বর ছিল সব তো সাহেব আর ওই ওঁড়াওদের পেটে। হাড় চুষেছে, মাংস খেয়েছে, চামড়া দিয়ে ডুগডুগি বাজিয়েছে। আমরা দরজা ধাক্কা দিতেই লাবুর বড় ভাই ডাবু দরজা খুলে দিল। মুখে কিছু বলল না। ভিতরের ঘরে আমি আগের দিন ঢুকিনি, এই প্রথম ঢুকলাম। সমস্ত ঘরটায় দারিদ্র্য যেন দাঁত বের করে আছে। মনে হচ্ছে সব কিছু গ্রাস করে ফেলেছে। লাবুর মা লাবুর পাশে বসে আছেন সোজা একটা উজ্জ্বল প্রদীপ শিখার মতো। মাথার কাছে কেরোসিনের একটা কুপি জ্বলছে। কুপিটা ওর কাছে ম্লান হয়ে গেছে। আমি গিয়ে লাবুর মাথার কাছে দাঁড়ালাম। লাবুর চোখ বন্ধ, কোনো কথা বলল না। বাইরের ঘরে বেঁধে রাখা বাছুরটা জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বাইরের ঝিঁঝির ডাকের মধ্যে, শিশির পড়ার ফিসফিস শব্দের মধ্যে এবং ঘরের নিস্তব্ধতার মধ্যে ওই গরুর দীর্ঘশ্বাস কেমন একটা অলক্ষণে শোনালো। জঙ্গল থেকে একটা হুতুম পেঁচা দুর্গুম দুর্গুম করে ডেকে উঠল। অকারণেই বুকটা আমার ছমছম করে উঠল। আমি লাবুর মার মুখের দিকে তাকালাম। সেই মুখে কোনো বৈকল্য নেই। যারা অনেক দুঃখের মধ্যে দিয়ে গেছেন বা যাদের যেতে হয়, তাদের কাছে দুঃখের নতুন কোনো ভয়াবহতা বোধহয় থাকে না। আনন্দের মতো দুঃখেরও একটা উদ্বেলিত প্রকাশ দেখা যায়, কিন্তু এদের জীবনে সুখ বা দুঃখের কোনো বহিঃপ্রকাশ নেই। সমস্ত তরল অনুভূতিগুলো অন্তঃসলীলা হয়ে গেছে। আনন্দেও তারা পাথর, দুঃখেও। লাবু হঠাৎ বিড়বিড় করে বলে উঠল, চাঁদের পাহাড়। তারপর বলল, সাদা ঘোড়া, পাখিটা, বলেই থেমে গেল। আমি বললাম, আমাকে একটা খবর দিলেন না কেন? কবে থেকে জ্বর? খবর দেব কি বাবা, ওই বেদেগুলোর জন্যই তো এমন হলো। বেদে কোথায়? বেদেদের একটা দল এসে ইটিটিকারির জঙ্গলে আস্তানা গেড়েছে। ছেলে রোজ সেখানে না গেলে নয়। ওখানে গিয়ে কি খায় কি করে জানি না। ওই নোংরা লোকগুলোর কাছে কেন যে ওক যায় তাও তো জানি না।
দেখো তো কোথা থেকে কি একটা অসুখ বাঁধিয়ে এলো। আমার আর ভালো লাগে না। একজন তো অনেক দিন আগে ড্যাং ড্যাং করে চলে গেছেন, রেখে গেছেন আমার জন্য যত চিন্তা, যত রাজ্যের কষ্ট। ভগবান যে কেন নেন না তা ভগবানই জানে। গত জন্মে যে কি পাপ করেছিলাম বাবা জানি না। সত্যি আমি আর এই সংসার টানতে পারি না। আজকাল বড় ক্লান্ত লাগে আমার, আর পারি না। আমরা বসে থাকতে থাকতেই কর্নেল সাহেবের অ্যাম্বাসাডার গাড়ি এলো। তার ড্রাইভার, তিনি নিজে এবং প্যাট ভিতরে এলো। লাবুকে ভালো করে গরম জামা কাপড় পরিয়ে কম্বল ঢেকে গাড়ির পিছনের সিটে তোলা হলো। লাবুর মা বললেন তিনিও যাবেন। প্যাট একটুক্ষণ কি ভেবে বলল, বেশ তো, চলুন, আপনিও চলুন। উনি একটা ছেঁড়া নীল রঙা র্যাপার গায়ে দিয়ে বেরিয়ে এলেন। আমি ওর দিকে তাকিয়েছিলাম। উনি হঠাৎ আমার দিকে চেয়ে ম্লান হাসলেন, বললেন, কি দেখছো বাবা? এইসব কিছু নয়, ওসবের জন্য কোনো কষ্ট নেই আমার। আজকাল আর আমার শীতও করে না। কষ্ট শুধু এই ছেলেগুলোর জন্য। ওদের তো এরকমভাবে মানুষ হওয়ার কথা ছিল না, তাই না? আমিও গাড়িতে উঠলাম, কিন্তু প্যাট এবং কর্নেল সাহেব আমাকে বকাবকি করে নামিয়ে দিলেন। প্যাট আমাকে আড়ালেই ডেকে নিয়ে ফিসফিস করে বলল, তুমি যা করার তা তো করেছো, তোমার যাওয়ার আবার কি দরকার? সঙ্গে গেলে কি বেশি ভালোবাসা দেখানো হবে? যা করার আমরা করব। তোমার টাকাটা খুব উপকারে লাগবে। আমরা তো আর টাকা দিতে পারি না, গতরে যা পারি তাই করি। তুমি টাকা দিয়ে পারো করো, দুই কিন্তু করা, আর দুই সমান করা, কোনোটাই কোনোটার চেয়ে খাটো নয়। যাও, বাড়ি যাও এবার। যাও বাবা, বাড়ি যাও, তুমি বাড়ি যাও। আমার লাবু তোমাকে ভীষণ ভালোবাসে বাবা, তোমার কথা সব সময় বলে। তোমার দেওয়া ওই চাইনিজ চেকারটা নিয়ে আমরা মায় বেটাতে অবসর হলেই বসি। কি বলে জানো, আমাকে জড়িয়ে ধরে বলে, মা পৃথিবীতে তুমি ফার্স্ট আর আশুকুদা সেকেন্ড। আমি শুধু ওই কিসের ফার্স্ট সেকেন্ড রে? লাবু বলে আমাকে ভালোবাসার। শোনো ছেলের কথা শোনো। মাসিমার কথা শুনে সকলেই হেসে উঠল। আমি বললাম, মাসিমা এখন নয়, এইসব গল্প আমি পরে শুনবো, আপনি তাড়াতাড়ি রওনা হয়ে যান। ওরা চলে গেলে আমি ফিরে এলাম মাস্টারমশাইকে কিছুটা এগিয়ে দিয়ে। লাবুর কথাই ভাবছিলাম। ছেলেটা ভুল বকছিল। ওর মুখটা মনে পড়ছিল বারবার। এক মাথা রুক্ষ চুল, চোখ মোজা, লাল ঠোঁট। ও বিড়বিড় করে বলে উঠছিল, চাঁদের পাহাড়, সাদা ঘোড়া, পাখিটা। কোন পাখির কথা বলছিল কে জানে। মাঝে মাঝে বড় ইচ্ছা করে জীবনটাকে ব্যাক গিয়ারে ফেলে আবার লাবুর বয়সে ফিরে যাই। তারপর আবার চাঁদের পাহাড়, সাদা ঘোড়া আর পাখিদের জগতে নির্বিকার দ্বিধাহীনতায় প্রবেশ করি। এই মন নিয়ে আর এই জীবনে কখনো লাবুর জগতে পৌঁছতে পারবো না। সেখানে আমাদের প্রবেশ নিষেধ হয়ে গেছে। কেন জানি না, আমার মন বলছিল লাবু ঠিক ভালো হয়ে উঠবে। ওর সঙ্গে যে আমার কথা হয়েছে, একদিন ও আর আমি হাত ধরাধরি করে চাঁদের পাহাড়ে যাব। আমার অবকাশে স্বাধীনতার দিন ফুরিয়ে আসছে। শিগগিরই কলকাতা ফিরতে হবে। ফিরে গিয়ে ধরা চূড়া পড়ে সারাদিন দুপায়ে দাঁড়িয়ে আবার সওয়াল করতে হবে। জজ সাহেবদের মুখের দিকে তাকিয়ে আইনের পোকা বাঁচতে হবে। বুঝতে হবে কোন দিন কোন জজ সাহেব তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে এসেছেন। এইসব অকথ্য ও অলিখিত কথা মুখে দেখে বুঝে নিয়ে তাদের মেজাজ বুঝে সওয়াল করতে হবে। আসলে এটাই স্বাভাবিক। জজ সাহেব হলেও তারাও তো আমাদের মতোই মানুষ। জজিয়তের কোট চাপালেই সেই মানুষটা কিছু বদলে যান না।
তারা সেই কালো গাউনের নিচে সাদামাটা মানুষই থেকে যান। সেটাই একমাত্র ভরসার কারণ। যেদিন জজ সাহেবের মেজাজ খারাপ থাকবে সেদিন জজ সাহেব কিছু শুনতে চাইবেন না। কিছুক্ষণ শুনেই বিরক্ত হয়ে হাত নেড়ে বলবেন, Listen, Mr. Bose, I had been through the bench and the bar for a considerable time. Tell us if you have anything new to tell. সেদিনও হাসতে হাসতে এমন মুখ করে পুরনো কথাগুলোই এমনভাবে বলতে হবে যেন একেবারেই নতুন শোনায়। আসলে নতুন কথা কিছু বলার তো নেই, নতুন করে হয়তো বলার আছে। নতুন কথা বলা মক্কেলরা, কৌশলীরা এবং জজ সাহেবরাও বোধহয় কেউই পছন্দ করেন না। বঙ্কিমচন্দ্র বলে গেছিলেন, আইন সে তো তামাশা মাত্র, বড় লোকেরাই পয়সা খরচ করিয়া সেই তামাশা দেখিতে পারে। অথচ তিনি নিজে হাকিম ছিলেন। কথাটা আজকেও পুরোপুরি সত্যি। ঘোঘো ঘোষ এখন জজ সাহেব। দুঃখের কথা এই যে এখন থেকে রোজ ঘোঘোকে ইয়োর লর্ডশিপ বলে সম্বোধন করে ওর সমস্ত লম্ফ ঝম্প, ওর সমস্ত স্থূল পণ্ডিত মনস্কতাকে নীরবে হাসি মুখে সহ্য করতে হবে। বলতে হবে, মাই লর্ড, I quite see your point. Most probably I haven't been able to make myself clear to you. তা করতে হবে, কারণ নইলে মক্কেল হেরে গেলে আমিও হেরে যাব। তাই মক্কেলকে জেতাতে ঘোঘোর কাছে আমার মাথা নিচু করে দাঁড়াতেই হবে। পয়সা রোজগার করতে হলে মাথা নিচু করতেই হয়। সত্যি সত্যি হোক কি অভিনয় করেই হোক, যে যত বেশি রোজগার করে তার মাথা তত বেশি নোয়াতে হয়, যা বাইরে থেকে দেখা যায় না। আমাদের মাথা কারোর কাছে শারীরিকভাবে নোয়াতে হয় না, নিজের আদর্শ ও আত্মাভিমানকে ছোট করে নিজেকে নিচু করতে হয়। সেটা একটা দারুণ কষ্টকর অভিজ্ঞতা। যার আত্মাভিমান যত বেশি তাকে এই কষ্টটা তত বেশি করে বাজে। অভিনয়ের ছলে মাথা নোয়াতেও বাজে, অথচ মাথা না নুইয়ে এই দুনিয়ায় বাঁচাই মুশকিল। কলকাতায় ফেরার কথা আমি ভাবতে চাই না, ভাবলেই আমার মন খারাপ হয়ে যায়। অথচ এখানের ঘন নীল আকাশ, রোদ্দুরে স্নিগ্ধ শান্তিতে শুয়ে থাকা পাহাড় বন, চড়ে বেড়ানো গরু মোষের গলার ঘণ্টার ঢুঙুর ঢুঙুর মন্থর আওয়াজ, কোনো ছোট পাখির চিকন গলার ডাক, সব আমাকে মনে পড়িয়ে দেয় যে কলকাতাটাই নির্মম সত্য, এই জগৎটাই মিথ্যা। একজন পাকা এসকেপিস্টের মতো বারে বারে দায়িত্ব ছেড়ে, টেনশন ছেড়ে, গলার জোয়াল ছুঁড়ে ফেলে আমি জঙ্গলে পালিয়ে আসি। কিন্তু কে যেন আমাকে ধরে আবার খোঁয়াড়ে পুড়ে দেয়, গলায় দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে আবার জোয়ালে জুড়ে দেয়। যে তা করে সে কে? সে তো আমার বুকের মধ্যেই বাস করে। সে তো আমারই মনের একটা হিসাবি স্থূল অংশ, যার কাছ থেকে আমার এই জন্মে নিস্তার নেই। সেদিন শেষ দুপুরবেলা জঙ্গলে বেরিয়ে পড়েছিলাম। দুপুরের ঝকমকে রোদে বন পাহাড় হাসছিল। দুপুরের শীতের বনের গায়ের একটা আশ্চর্য গন্ধ আছে, বিশেষ গন্ধ। বিয়ের পর রমার গায়ে যেরকম গন্ধ পেতাম সেরকম। মনে হতো একটা অনাঘ্রাত, অনাস্বাদিত, স্নিগ্ধ উজ্জ্বল পৃথিবী শুধু আমার জন্যই প্রতীক্ষা করছে। এই দুপুরের নিস্তব্ধ গুনগুন কাঁচপোকা ওরা জঙ্গলে এলে সেই সব পুরনো শব্দ, স্পর্শ, ঘ্রাণ সব কিছু মনে পড়ে যায়। কেন জানি না লতায় পাতায়, ঝরা ফুলে, উড়ে যাওয়া পাখির ডানায় চুমু খেতে ইচ্ছে করে। সমস্ত দুপুরের বনকে ছুটির কবষ্ণ বুকের মতো আমার মুঠোর মধ্যে ধরে থাকতে ইচ্ছে করে, একান্ত মালিকানায়। এই আশ্চর্য সবুজ শালীন সৌন্দর্যের ভাগ আমার অন্য কাউকেই দিতে ইচ্ছে করে না। ভীষণ স্বার্থপরের মতো আমার একারই করে রাখতে ইচ্ছে করে সারা জীবন। হাঁটতে হাঁটতে কখন যে অনবধানে লাবুর সেই ডেরায় পৌঁছে গেছি জানি না। ওখানে পৌঁছতেই লাবুর কথা মনে পড়ল। লাবু এখনও মান্দারে। আমি মাঝে একদিন গিয়ে দেখে এসেছিলাম ওকে। এখন ভালো আছে, আরও দিন চারেক লাগবে ভালো হয়ে উঠতে। লাবুর অসুখে আমি যে কিছু করতে পেরেছি তার জন্য আমার খুব আনন্দ হয়। কষ্ট করে রাত 2টো অবধি লাইব্রেরিতে বসে পরদিন সারা বেলা চেঁচিয়ে চেঁচিয়ে যে মেহনতের রোজগার,
সেই মেহনতের টাকা কোনো যোগ্য কাজে লাগলে মন ভরে ওঠে। মিস্টার বয়েলসকে আমি মাসে 50 টাকা করে মাসোহারা দিচ্ছি প্যাটের মাধ্যমে। এতে আমার যে কী আনন্দ হয় তা যে কি বলবো। আমি জানি উনি বেশি দিন বাঁচবেন না, তাই একজন মৃত্যু পথযাত্রীকে হাসি মুখে রওনা করানোর মধ্যে একটা দারুণ গায়ে কাঁটা দেওয়া আনন্দ পাই। এই যুগে জন্মেও আমি খুবই সেকেলে রয়ে গেছি। আমি ভগবানে গভীরভাবে বিশ্বাস করি, তার উপর কোনো রকম ভরসা রাখি না বা তার কাছে কিছু চাই না। কিন্তু আমাদের উপরে একজন অবিসংবাদী কেউ আছেনই তা নিশ্চয় করে বুঝতে পারি। তার কাছে হাততালি পাবার জন্য কিছুই করি না, পরজন্মের সুখের ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের জন্যও নয়। কারোর জন্য স্বার্থ ছাড়া কিছু করতে বড় ভালো লাগে, তাই করি। আমার বন্ধুরা বলে, তুই বড় সেকেলে হয়ে গেছিস, আজকাল কেউ ভগবানে বিশ্বাস করে নাকি? আমার বক্তব্য কিন্তু ওদের কখনো বুঝিয়ে বলিনি। ওরা কি করে জানবে তারা ভরা আকাশের নিচে গভীর জঙ্গলের মধ্যে মাচায় বসে হঠাৎ কোনো তারা খসে যাওয়া দেখলে কেমন লাগে? সেই সব অন্ধকার রাতে স্তব্ধতার মধ্যে বসে সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রত্যক্ষ করে চারপাশের এই পণ্ডিত প্রবর মানুষদের পোকার চেয়ে একটুও বড় বলে মনে হয় না। মনে হয় না যে চাঁদে মানুষ পাঠানোর সত্যতার সঙ্গে ভগবানের অস্তিত্বর চির সত্যর কোনো সংঘাত নেই। একসময় হাঁটতে হাঁটতে এসে লাবুর গুহার উপরে উঠে এলাম। পাথরটা সরিয়ে ভিতরে ঢুকলাম, যেমন করে ঢুকেছিলাম লাবুর সঙ্গে প্রথম দিনে। আর ভিতরে ঢুকেই অবাক হয়ে গেলাম। উপরের পাথরটা সরাতেই আলোয় ভরে গেল গুহাটা। দেখি সাদা পাথরের উপর কাঠকয়লা দিয়ে লাবু লিখেছে 1 মা 2 শুকুদা। তারপরই আমার নামটা কেটে দিয়ে তার পাশে লিখেছে নুরানি। তারপর 3 নম্বর দিয়ে লিখেছে আমার নাম। গুহাটার মধ্যে এক কোনায় একটা মেয়েদের লাল রঙা চুল বাঁধা ফিতে, একটা ভাঙা ছোট আয়না এবং হলুদ রঙা কাঁচা কাঠের একটি মেয়েদের চুল আঁচড়াবার কাঁকই পড়ে আছে। ফিতেটা তুলে ধরলাম, দেখলাম ফিতেটা নতুন নয়, ব্যবহার করে করে নোংরা এবং দুর্গন্ধ হয়ে গেছে। কাঁকইতে কতগুলো সোনালি রঙা লম্বা চুল লেগে আছে। লাবুর চুল বাদামি বা সোনালি নয়, আর এত লম্বাও নয়। এ নিশ্চয়ই কোনো মেয়ের চুল। ব্যাপারটা কি বোঝবার চেষ্টা করছি, এমন সময় দূর থেকে একটা আওয়াজ শোনা গেল। সম্বর বা বড় হরিণ দ্রুত দৌড়ে এলে যেমন আওয়াজ হয় তেমন। উপরের ফুটো দিয়ে জঙ্গলের যেদিক থেকে আওয়াজটা আসছিল সেই দিকেই তাকিয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যেই আওয়াজটা একেবারে কাছে এসে গেল, এসে থেমে গেল। অবাক হয়ে দেখলাম বড় বড় লোমওয়ালা একটা সাদা টাট্টু ঘোড়ার উপর একটি রুক্ষ বেদিনী মেয়ে বসে আছে। তার বয়স বেশি নয়, বড় জোর 14-15। গায়ের রং ঘন তামাটে, দুদিকে 2টি বেনুনি, সোনালি চুলে ভরা, একটা হলুদ রঙের জামা এবং খয়েরি ঘাগড়া পরা। ঘোড়াটার পিঠে মেয়েটি একই দিকে 2 পা দিয়ে বসেছিল। ঘোড়াটা দাঁড়িয়ে পড়ে কান নাড়ছিল। দুপুরের রোদ তার বড় বড় লোমওয়ালা সাদা শরীরে পিছলে যাচ্ছিল। ঘোড়াটা নাক দিয়ে একবার ঘোঁত ঘোঁত শব্দ করল। ওই শব্দে ভয় পেয়ে আশেপাশের শালের চারায় বসে থাকা একদল টুই পাখি একসঙ্গে পিটিটুই করে উড়ে গিয়েই কতগুলো সবুজ পুঁটকির মতো সবুজতর জঙ্গলের পটভূমিতে হারিয়ে গেল। মেয়েটি হঠাৎ ডাকল, লাব্বু লাব্বু। আমি কিছু বলার আগে মেয়েটি তড়াক করে লাফিয়ে নেমে ঘোড়াটাকে একটা গাছের সঙ্গে বেঁধে গুহার দিকে দৌড়ে এলো। দৌড়াবার সময় ওকে ভারী সুন্দর দেখাচ্ছিল। ঘাগড়াটা ফুলে উঠে দুলতে লাগলো, আর ওর সোনালি বেনি দুটো ওর পিছনে সমান্তরালভাবে উঠতে লাগলো। খালি পায়ে মেয়েটা পাথর টপকে টপকে পাহাড়ি ছাগলের মতো এগিয়ে আসতে লাগলো। কাছে আসতে দেখলাম মেয়েটার হাতে কাঁচা শালপাতায় মোড়া কি যেন আছে, হয়তো কোনো খাবার টাবার হবে। যখন খুব কাছে এসেছেও তখন আমি হামাগুড়ি দিয়ে গুহার বাইরে এলাম, কারণ তা না হলে
গুহার মধ্যে ও চলে এসে লাবুকে না দেখতে পেয়ে আমাকে দেখলে নিশ্চয়ই ভয় পেত। আমি বেরিয়ে গুহার উপর উঠতেই মেয়েটা ভয় পেয়ে থমকে দাঁড়ালো। পরক্ষণেই ভয়ে বিস্ময়ে হাতের জিনিসটাকে ফেলে দিয়ে ও আবার ঘাগড়া উড়িয়ে তার বাদামি সুন্দর পায়ের আভাস দিয়ে বেনি দুলিয়ে দ্রুত দৌড়ে গিয়ে ঘোড়ায় উঠল। তারপর দুপা একদিকে দিয়ে বসে ও সেই অবাক জঙ্গলে এত জোরে সাদা ঘোড়া ছুটিয়ে চলে গেল যে তা না দেখলে বিশ্বাস করা যায় না। সেই ঝকঝকে রোদ্দুরের মধ্যে তার সাদা ঘোড়ায় চড়ে চলে যাওয়াটা একটা রূপলি চমকের মতো আমার চোখে লেগে রইল। ও চলে গেলে বুঝলাম যে এই হলো নুরানি, যে লাবুর ভালোবাসার লিস্টে আমাকে পরাভূত করে আমার নামের উপরে বর্তমানে অবস্থান করছে। ইটিটিকারির জঙ্গল কোন দিকে, কত দূর তা আমি জানি না। এই বেদেরা কী ভাষায় বলে তাও আমি জানি না। মেয়েটি ভাঙা ভাঙা হিন্দিতে লাবুকে লাব্বু লাব্বু বলে ডাকছিল। বেদেদের ভাষা নিশ্চয়ই হিন্দিও নয়, বাংলাও নয়। তবে লাবু এবং মেয়েটি যে ভাষায় দুজনে দুজনের মনে পৌঁছেছে সেটা কোনো ভাষাবিদের এখতিয়ারে নয়, সেটা চোখের ভাষা অথবা হৃদয়ের। লাবু ভালো হয়ে উঠলে লাবুর সঙ্গেই একদিন এই বেদেদের আস্তানায় যাওয়া যাবে। কচি শালপাতায় মুড়িয়ে মেয়েটি লাবুর জন্য কী এনেছিল দূর থেকে তা বোঝা গেল না। আমি নেমে গিয়ে শালপাতার আবরণ ভেদ করে আবিষ্কার করলাম, দেখি খুব মোটা একটা রুটি। এরকম রুটি আমরা খাই না, দেখতে অনেকটা পাটনাই বাখরখানি রুটির মতো, আর সঙ্গে একটা ঝলসানো তিতির। এই ঠান্ডায় কোনো খাবারই নষ্ট হয় না, তাই আমি লাবুর রাজপ্রসাদ ভালো করে বন্ধ করে ফেরার সময় লাবুদের বাড়ি গিয়ে লাবুর ভাই ডাবুকে ওগুলো দিলাম। বললাম, তুমি খেও এটা, আর লাবু এলেই লাবুকে বলো যে আমি ওর সঙ্গে দেখা করতে আসবো, ওর সঙ্গে আমার কথা আছে। আর কিছু বলা গেল না। লাবু যখন আমার নাম এখন ওর ভালোবাসার লিস্টে রেখেছে, তখন ওর প্রতি এমন বিশ্বাসঘাতকতা করা আমার উচিত হবে না। ফেরবার সময় কেবলই মেয়েটির নামটা আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো, নুরানি। লাবুর জন্য যে এই বনে পাহাড়ে নুরানির মতন একজন বেদিনী সমব্যথী থাকতে পারে তা আজ ওই গুহায় না গেলে বিশ্বাস করতাম না, বিশ্বাস করতে চাইতামও না। লাবুদের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর আসার পর হুঁশ হলো যে আমি জঙ্গলে পথ হারিয়ে ফেলেছি। একটা বড় সেগুন গাছের নিচে এসে আমার ডান দিকে মোড় নেবার কথা ছিল, কিন্তু অন্যমনস্কতার জন্য তা নিতে ভুলে যাওয়ায় এখন একেবারে অচেনা এক বনে এসে পড়েছি। সূর্যের দিকে চেয়ে কোন দিকে গেলে চামার বড় রাস্তায় গিয়ে উঠব তার একটা আন্দাজ করে নিয়ে আমি এবার আস্তে আস্তে এগোতে লাগলাম। এখনো অনেক বেলা আছে, ঘাবড়াবার মতো কিছু হয়নি। বেশ অনেকক্ষণ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর হঠাৎ চোখে পড়ল একটা বাড়ি, রং চটা শ্যাওলা ধরা জড়া জীর্ণ একটা বাড়ি। বাড়িটা ডালপালার আড়ালে ছিল বলে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। বাড়িটার পিছন দিকটা দেখা যাচ্ছিল। আরও একটু এগোতেই হঠাৎ চিনতে পারলাম বাড়িটাকে, মিস্টার বয়েলসের বাড়ি। আমি পিছন দিক থেকে আসায় প্রথমে বুঝতে পারিনি। বাড়িটার কাছে এসেও তাতে কোনো প্রাণীর আভাস দেখতে পেলাম না, গতবারেরই মতন। কিন্তু কিচেনটা পেরিয়ে আসার পর হঠাৎ কানে গেল কে যেন তীক্ষ্ণ অথচ ঘুম ঘুম গলায় কার সঙ্গে কথা বলছে। বাড়িটার দৈর্ঘ্য পেরিয়ে সামনের বারান্দার পাশে এসে চমকে গেলাম। আমি রাবার সোলের জুতো পরে হাঁটছিলাম, বাড়ির আশেপাশে শুকনো পাতাও ছিল না, তাই আমার পায়ের শব্দ বোধহয় কারোরই কানে যায়নি। চমকে গেলাম এই যে বৃদ্ধ মিস্টার বয়েলস অনর্গল একা একা বৃদ্ধা লুসির সঙ্গে কথা বলে যাচ্ছেন। লুসি মিস্টার বয়েলসের সেই ক্ষয়ে যাওয়া ইজি চেয়ারের পাশে তার পায়ের কাছে বসে আছে। মিস্টার বয়েলস ও লুসি দুজনের চোখই বিকেলের ম্লান জঙ্গলের দিকে। ওদের কাছে শুধু আমার অস্তিত্ব কেন, ওদের পিঠের পিছনে যে প্রাণবন্ত সজীব সশব্দ সুন্দর সবুজ পৃথিবীটা আছে
সেই সম্বন্ধে ওরা কেউই যেন সচেতন নন, অথবা সচেতনভাবেই অচেতন। দুজনের চোখই দিন শেষের ক্ষয়িষ্ণু গোধূলির পূবের আকাশে, যেদিকে সূর্য নেই। বৃদ্ধর কোলের ওপর ছোট একটা বই। বৃদ্ধ পড়ছিলেন যেন লুসিকে শোনাবার জন্যই। We brought nothing into this world, and it is certain we can carry nothing out. The Lord gave, and the Lord hath taken away. Blessed be the name of the Lord. বৃদ্ধ এই অবধি পড়ে থেমে গেলেন। তারপর অনেকক্ষণ চুপ করে থাকলেন। আমার পা সরছিল না। ওই কথাগুলোর তীক্ষ্ণ গভীরতা, ওই পরিবেশে মৃত্যু পথযাত্রী এক বৃদ্ধ মানুষ এবং বৃদ্ধা বোবা কুকুরের করুণ অসহায় অস্তিত্বের সামনে দাঁড়িয়ে থাকা আমাকে যেন কি এক ব্যথাতুর তীব্র বোধে আচ্ছন্ন করে ফেলল। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। বৃদ্ধ আবার পড়তে লাগলেন। ম্যান দ্যাট ইজ বর্ন অফ এ ওম্যান হ্যাথ বাট আ শর্ট টাইম টু লিভ and is full of misery. He cometh up and is cut down like a flower. He fleeth as it were a shadow, and never continueth in one stay. In the midst of life, we are in death. এই অবধি পড়া হতেই লুসি হঠাৎ পাশ ফিরে তাকালো আর আমাকে দেখতে পেয়েই ক্ষীণ ভুকভুক স্বরে ডেকে উঠল। মিস্টার বয়েলস মুখ ঘোরালেন। Oh, it's you. Come in, my good young friend. আপনি এটা কি বই পড়ছিলেন? এটা বাইবেল। কি পড়ছিলেন আপনি? এটা দ্য অর্ডার ফর দ্য ব্যারিয়াল অফ দ্য ডেড। কেন জানি না আমার গা হঠাৎ শিউরে উঠল। কিন্তু আমি কিছু বলার আগেই মিস্টার বয়েলস বললেন, তোমার জন্য একটু চা করি? আমি না করে ওঠার সঙ্গেই উনি বললেন, আরে আমিও খাবো। তোমার একার জন্য কষ্ট তো করছি না। এই সময় তো চিরদিন চা খাই। বাইবেলটাকে চেয়ারের উপর রেখে উনি খুব আস্তে আস্তে পা ফেলে ফেলে ভিতরে গেলেন। লুসি ওর সঙ্গে সঙ্গে গেল। বইটা তুলে নিয়ে দেখলাম পেজমার্ক দেওয়া আছে জায়গাটাতে। সত্যি একটা আলাদা চ্যাপ্টার, দ্য অর্ডার ফর দ্য ব্যারিয়াল অফ দ্য ডেড। বইটার পাতা উল্টে পড়তে পড়তে দেখলাম কতগুলো জায়গায় আন্ডারলাইন করা আছে। আমি ভিতরে গিয়ে মিস্টার বয়েলসকে সাহায্য করলাম। চায়ের সেই ক্যানেস্তারা কাটা ট্রেটাকে বারান্দায় নিয়ে এলাম। তারপর ভিতর থেকে একটা চেয়ারও নিয়ে এলাম। চা বানালাম, মিস্টার বয়েলসকে দিয়ে নিজে নিলাম। চা খেতে খেতে বললাম, আপনি এসব পড়ছেন কেন? তাড়া কিসের আপনার? আর তাছাড়া যে মারা যায় তার জন্য তো এসব নয়, যারা তাকে কবর দেবেন তাদেরই বলবার বা গাইবার জন্য। মিস্টার বয়েলস হাসলেন। সেই বিকেলে তার হাসি অদ্ভুত দেখালো। উনি বললেন, কাল রাতে একটা দারুণ স্বপ্ন দেখলাম যমদূত একটা কালো আলখাল্লা পরে হাতে একটা দাবার ছক নিয়ে এসে বলছে, আমার সঙ্গে দাবা খেলতে হবে তোমায়। তাই? খেলে কি হবে? কিছু হবে না, কিসেই বা কি হয়। সমস্ত জীবনটাই যেমন মিছিমিছি খেলা খেললে তেমনই খেলতে হবে। এত খেলা তো খেললে সারা জীবন, দারুণ সিরিয়াসলি খেললে কি হলো খেলে? কিছুতেই কিছু হয় না। তবু তো সকলে খেলে, এবং এমনভাবে খেলে যেন খেলাটাই জীবনের সবচেয়ে বড় কাজ। খেলার সার্থকতা বা বিফলতার মধ্যেই মানুষের অমরত্ব। সব বাজে, সব খেলা মিছিমিছি। তারপর হঠাৎ আমাকে
বললেন, এসো এবার শুরু করি। আশ্চর্য, ঠিক এরকম একটা ঘটনা বার্গম্যানের একটা ফিল্মে দেখেছিলাম। সমুদ্রের পাড়ে একটা পাথরের উপর বসে ফিল্মের নায়ক মৃত্যুর সঙ্গে দাবা খেলছে। হ্যাঁ, কোথায় দেখেছিলে? আমি কলকাতায় দেখেছিলাম বার্গম্যানের একটা ছবি, একটা ফিল্ম ফেস্টিভ্যালে। যাই হোক, আপনি কি বললেন, কি করলেন, তারপর খেললেন? হ্যাঁ, খেললাম তো, এবং হেরে গেলাম। হেরে যেতেই যমদূত ছক গুটিয়ে উঠে পড়ে বলল, আমার এবার যেতে হবে, অনেক খেলা খেলতে হবে মিছিমিছি। তৈরি থেকো তুমি, ফিরে আসছি, হাতে আর বেশি সময় নেই। আমি চায়ের কাপ হাতে নিয়ে অনেকক্ষণ বসে থাকলাম, কোনো কথা বললাম না। তারপর বললাম, আপনি তাহলে ভাবছেন আপনার এক্ষুনি যেতে হবে? এক্ষুনি অথবা যখনই ডাক আসবে তক্ষুনি যেতে হবে। সত্যি করে বলুন তো, আপনার এই নির্লিপ্তি কি সত্যি? সত্যি কি আপনি মরলে সুখী হবেন? মৃত্যু সম্বন্ধে আপনি সত্যি কি এমন উদাসীন? সুখী নিশ্চয়ই হব, কিন্তু আমাকে যতখানি নির্লিপ্ত দেখছো ততখানি আমি নই। আমার এক্ষুনি রওনা হতে হবে বলেই বোধহয় গন্তব্যর কথা মনে হচ্ছে। গন্তব্য কি সত্যি কোনো আছে, নাকি শুধুই মিথ্যে সান্ত্বনা? আর্থ টু আর্থ, অ্যাশেস টু অ্যাশেস, dust to dust, with sure and certain hope of the resurrection to eternal life. কেন জানি না মিস্টার বোস, এই শেষ প্রহরে আমার মন কেবলই বলছে, বারে বারে বলছে, সব মিথ্যে কথা। রেজারেকশন বলে কিচ্ছু নেই। আমাদের প্রত্যেকের, আমার, তোমার, সবার একটাই জীবন। আমার মোম গলে গেছে, তোমার মোম এখনো নতুন। তাই তুমি ফুরিয়ে যাবার আগে একটা কথা তোমাকে বলে যাচ্ছি, এই জীবনে কখনো ভুলেও নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করো না। যা এই মন থেকে চাইবে তাই করো, কারোর কথা শুনবে না, বিবেকের না, সমাজের না, এমনকি বাইবেলেরও না। আর একটা কথা, জীবনে যা নিজের বিদ্যা, বুদ্ধি এবং বোধ দ্বারা বিবেচনা করেছ বা করে ফেলেছ, তা নিয়ে কখনো আফসোস করবে না। যা করেছ ঠিক করেছ বলে মনে করো, সবসময় তাই মনে করো। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। তারপর বললাম, আপনি আপনার এই ফুরিয়ে যাওয়ার বাবদে এতই নিশ্চিত জেনে একটা কথা জিজ্ঞেস করতে খুবই ইচ্ছে করছে আপনাকে। একটা কথার জবাব দেবেন? বলো বলো, বলে ফেলো, নির্দ্বিধায় বলো। জীবনের শেষ সীমায় এসে আমাদের এই জীবনটাকে আপনার কেমন মনে হচ্ছে? এই অভিজ্ঞতাকে জীবনেরই বা অন্য কোনো অভিজ্ঞতার সঙ্গে তুলনা করা যায় কি? সেরকম কোনো তুলনা কি মনে আসে আপনার জীবনের শেষে এসে? মিস্টার বয়েলস আশ্চর্যভাবে আমার দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, এই কথা আমিও অনেকবার ভেবেছি, মনে মনে এই প্রশ্ন নিয়ে অনেক নাড়াচাড়াও করেছি, কিন্তু এখনো কেউ এমন করে জিজ্ঞেস করেনি বলে জবাব দেওয়া হয়নি।
ভাবনাটাও বোধহয় দানা বাঁধেনি। বোধহয় বেশ ঠিকভাবে বলতে পারবো না, তবে আমার যা মনে হয়েছে তাই বলছি। আমার সঙ্গে কি অন্য কারোর সঙ্গে তোমার অভিজ্ঞতার মিল নাও থাকতে পারে, তবে আমার কথা সেই দিনই মিলিয়ে দেখতে পারবে যেদিন তুমি আমার আজকের অবস্থায় পৌঁছবে। তার আগে আমার কথা যাচাই করার সুযোগ পাবে না কোনো। এই অবধি বলে উনি থেমে গেলেন। চায়ের কাপটা কাঁপা কাঁপা হাতে নামিয়ে রেখে বললেন, আমার কি মনে হয় জানো, জীবন একটা সমুদ্রের মতো বিশাল, দিগন্ত বিস্তৃত, আবর্তময়। এই এক মত্ততায় ভরা ঢেউয়ের সমুদ্র। ঢেউ, তারপর ঢেউ, তারপর আরও ঢেউ। এখানে অনেক ফেনা ডুবে যাওয়া, পাথরে আছড়ে পড়া, আবার আশ্চর্য নীল শান্ত কখনো কখনো। সত্যি জীবন একটা দারুণ গোলমেলে নোনা স্বাদে ভরা দুরন্ত অভিজ্ঞতা। আর আমরা এই টুকরো টুকরো ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ, সেই সমুদ্রের বুকে ওরা ছোট নরম সাদা সিগালেদের মতো। আমরা সমুদ্রকে ভয় পাই, আবার ভয় পাইও না। আমরা ছোট, অথচ তবু বারে বারে সমুদ্রে ছোঁ মারি। কখনো মাছ পাই, কখনো বা পাই না, কখনো বা সমুদ্র পাড়ের গুহার নীড়ে ফিরতে পারি, কখনো বা ঝড়ে পড়ে জলে পড়ি ডানা ভেঙে। তবুও আমরা সিগালেদের মতোই। তাই উষ্ণ হোক, শীতল হোক, মাতাল হোক, শান্ত হোক, সমুদ্রই আমাদের জীবন। এই জীবনের জন্যই আমাদের আকুতি, কান্না। এই জীবনকেই আমাদের ঘৃণা, ভালোবাসা। এর মধ্যেই বারবার ছোঁ মেরে নামা, বারবার কাছে এসে আবার দূরে উড়ে যাওয়া। আমার মনে হয় না যে এক জীবনের এই অতল সুনীল তলে কি আছে তা কেউ বুঝে যেতে পারে। বোঝা শেষ না বলেই বোধহয় সমুদ্রের নোনা স্বাদ হু হু হাওয়া ছেড়ে অন্য অজানা গন্তব্যে যেতে যাবার সময় ভারী ভয় করে। মনে ভয় হয় যাবার দিনে যে এই বুঝি শেষ, আর বুঝি কখনো ফেরা হবে না। তখন কেবল সেই শেষের দিনেই বারবার মনে হয়, তবে কেন এই সমুদ্রে মনের সুখে অবগাহন চান করলাম না? কেন যা চেয়েছিলাম তাকে তেমন করে চাইলাম না? যা চাইনি তাকে তেমন করে লাথি মারলাম না? কেন মিথ্যে রেজারেকশনের মোহে পড়ে এই জীবন, এই একটাই রহস্যময় সুন্দর ও বিভৎস জীবনকে ফ্রি স্টাইল সাঁতারে উপভোগ করতে করতে পাড়ি দিলাম না? সারা জীবন কিসের ভয়, কিসের সংকোচ, কিসের দ্বিধা নিয়ে কোন মিথ্যা পুণ্যের লোভে নিজেকে এমন করে ঠকালাম? এই অবধি বলে মিস্টার বয়েলস আমার দিকে তাকালেন। উনি হাঁপাচ্ছিলেন। আরও অনেকক্ষণ আমি ওখানে বসে রইলাম। একটা ভয়াবহ বিষণ্ণতা আমাকে সর্বতোভাবে আচ্ছন্ন করে ফেলল।
আমার ভীষণ ভয় করতে লাগলো। এই বুঝি কালো আলখাল্লা পড়া যমদূত ফিরে এসে আমাকেও দাবা খেলতে বলে। মৃত্যুর সমন যার উপর জারি হয়ে গেছে তেমন কারোর মুখোমুখি বসে থাকা বড় অস্বস্তিকর। আমার জীবনের পরম শেষ ও অমোঘ সত্যকে সামনাসামনি দেখতে আমার ভীষণ ভয় করছিল। আমি কেন ভুল করে এখানে এসে পড়লাম এই বিকেলে কেবল তাই ভাবছিলাম। মিস্টার বয়েলস বারান্দার এক কোনায় রাখা কানা উঁচু থালায় লুসিকে গরম চা ঢেলে দিলেন। লুসি আস্তে আস্তে উঠে গিয়ে চকচকিয়ে সেই চা খেতে লাগলো তার কুৎসিত জিভটা বের করে। আমি বললাম, এবার আমি উঠব। এসো। থ্যাংক ইউ ফর কামিং। প্যাটকে বলো আমার জন্য ওই যেন কলকাতার চ্যারিটেবল ট্রাস্টে তদবির না করে। মনে হয় আর কারোর চ্যারিটির আমার দরকার হবে না। আমি যখন উঠে আসছি তখন উনি তার শীর্ণ রগ উঁচু হাড় বের করা ঠান্ডা হাতে আমার হাত ধরে বললেন, থ্যাংক ইউ মাই বয়। থ্যাংক ইউ ফর এভরিথিং ইউ হ্যাড ডান ফর মি। I only wish I were dead long ago. Thank you for the little warmth at the coldest hour. আমি হেঁটে আসছিলাম মিস্টার বয়েলসের বাড়ি থেকে বেরিয়ে। সূর্য ডুবে গেছে। পশ্চিম আকাশে একটা ম্লান আলোর আভা ঝুলে রয়েছে শুধু। পাখিরা ডাক দিতে দিতে যে যার নীড়ে ফিরে গেছে। গরু মোষেরা গলার ঘণ্টা দুলিয়ে পায়ে পায়ে ধুলো উড়িয়ে ফিরে গেছে ওঁড়া ও রাখাল ছেলেদের সঙ্গে যে যার গ্রামে। এখন উষ্ণতা শেষ হয়ে গেছে, এখন শীত। শীতের বেলা এখন থেকে। দূর থেকে চামার লাল মাটির পথটা দেখা যাচ্ছিল, মধ্যে এক ফালি টাঁড়। পাটকিলের টাঁড়ের শেষে ফ্যাকাশে লাল পথটা একটা অতিকায় সরীসৃপের মতো শুয়ে আছে নির্জীবভাবে। হঠাৎ ওই মুহূর্তে, এক মুহূর্তের জন্য ওইখানে আমি দাঁড়িয়ে পড়লাম। কে যেন আমাকে দাঁড় করিয়ে দিল। একটি দিনের মৃত্যু ও একটি রাতের জন্মের ক্ষণিক পরিসরে আমি মস্তিষ্কের মধ্যে এক সুপ্ত সমুদ্রের জলোচ্ছ্বাস শুনতে পেলাম। এখন সব পাখি থেমে গেছে, স্তব্ধ প্রতীক্ষায় অপেক্ষা করছে প্রকৃতির সমস্ত শরীর। এই মুহূর্তটুকু পেরিয়ে গেলেই ঝিঁঝিরা ডেকে উঠবে। রাতচরা পাখিরা বুকের মধ্যে চমকিয়ে চমকিয়ে চাবুকের মতো ডেকে বেড়াবে পাহাড়তলিতে। শুধু এই আশ্চর্য ক্ষণটিতে সমস্ত জীবন স্তব্ধ, অনিশ্চিত। হঠাৎ এই উষ্ণতা ও শীতার্ততার মধ্যবর্তী শূন্য মুহূর্তে আমার মস্তিষ্কের সমস্ত কোষগুলি কোকিয়ে কেঁদে উঠে আমাকে বলল, একটা দিন মরে গেল, একটা ফুল ঝরে গেল। বলে উঠল, সুকুমার বোস, যতদিন বাঁচো দারুণভাবে বাঁচো, বাঁচার মতো বাঁচো, বেঁচে থাকো, প্রতিটি মুহূর্ত বাঁচো। হাঁটার জন্যই স্লথ পায়ে হেঁটো না, কোনো এক বা একাধিক গন্তব্য খুঁজে নিয়ে সেদিকে প্রাণপণ দৌড়াও। বেলা ফুরিয়ে আসছে, সন্ধে হয়ে আসছে, তাড়াতাড়ি দৌড়াও। হঠাৎ আবিষ্কার করলাম যে আমি দৌড়চ্ছি অন্যদিকে, বিপরীত দিকে, যেদিকে মৃত্যু নেই। মিস্টার বয়েলসের মতো কোটরগত চক্ষু, ভয়াবহ যমদূতের দাবা খেলার সঙ্গীরা কেউ নেই, যেদিকে অন্ধকার নেই। দৌড়তে দৌড়তে দেখতে পেলাম দূরে আলো দেখা যাচ্ছে, কোনো সাহেব বাড়ির আলো। দেখলাম একটা আলোকিত বাড়ি। বুকের মধ্যে অনুভব করলাম সেখানে ঘরের মধ্যে উষ্ণতা, ঘরের মধ্যে ভালোবাসা, একজন প্রেমিক পুরুষ, একজন প্রেমিকা নারী, সেখানে জীবন। বাইরে শীত, বাইরে অন্ধকার।
আমি জোরে সেই দিকে, সেই উষ্ণতার দিকে দৌড়ে চললাম। আজকের পর্ব এখানে শেষ করছি। আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে। কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।